বয়সের অনুপাত কত ছিল? একটা প্রশ্ন পদক্ষেপ। দেখো, অঙ্কের ডাকটি তোমরা সুন্দর করে পড়ো, অঙ্কের ডাকটি সুন্দর করে পড়ো সবাই। বোর্ডে একটি অঙ্কের ডাক আছে, অঙ্কের ডাকটি সুন্দর করে পড়ো। ডাকটা পড়ে দেখো কি দেওয়া আছে এবং কি চাওয়া হয়েছে। অঙ্কের ডাকটাতে কি দেওয়া আছে এবং কি চাওয়া হয়েছে, যদি এইটা অনুধাবন করতে পারো, নির্ণয় করতে পারো, তাহলে অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। আর যদি এই জিনিসগুলো অঙ্কের ডাক পড়ে তুমি যদি বা তোমরা যদি সেটা নির্ণয় করতে না পারো, তাহলে খুবই কঠিন হবে। আমি আবার সুন্দর করে ডাকটা পড়ছি, দেখো, মাতা ও কন্যার বয়সের সমষ্টি 63 বছর। এই যে 63 বছর দেওয়া আছে, এটা বর্তমান বয়স, পূর্বের নয়। অর্থাৎ এই 63 বছরটা হলো তাদের বর্তমান বয়স, পূর্বের নয়। এবং তাদের বয়সের অনুপাত 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? অর্থাৎ আজকে হলো বর্তমান, আজ থেকে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? একটি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখন আমরা এখান থেকে ধরো এই যে স্টেপটা দেওয়া আছে যে এবং তাদের বয়সের অনুপাত 7:2, আমরা এইখান থেকে অঙ্কটাকে শুরু করতে পারি এবং এখান থেকে শুরু করলে মূলত অঙ্কটা পাওয়া যাবে। ধরি এখানে দেখো মাতা এবং কন্যা, অবশ্যই কন্যা ছোট, মাতা বড়। তাহলে যার অংশটা ছোট সেটাই আমাকে ধরে নিতে হবে। মনে করি বা ধরি কন্যার বয়স, কন্যার বয়স 2x বছর, কন্যার বয়স 2x বছর। অতএব মাতার বয়স, অতএব মাতার বয়স 7x বছর। আমরা এই অনুপাত একটি ভগ্নাংশ, অনুপাত থেকে তাদের দুইজনের বয়স, তাদের দুইজন কোন দুইজন? যে দুইজন ডাকে দেওয়া আছে এবং নির্দেশ করা আছে সেই দুইজন কি কি? একজন হলো কন্যা এবং একজন হলো মাতা। সেই কন্যাটা মাতা অপেক্ষা ছোট, আমরা কন্যার বয়সটা ধরে নিয়েছি যে কন্যার বয়স 2x বছর, মাতার বয়স 7x বছর। পরবর্তী আসো প্রশ্ন মতে 7:2, 1 নয় মামুনি, 2। 7:2, 7:2, এটা 2, 2, 1 না 2, 2x বছর লিখছি, 2x বছর এখানে লিখছি, 2x বছর। বুঝতে পারছো? উত্তর 8:1। আমি তো মামুনি উত্তর বলতে বলি না, আমি কি অঙ্কটা করেছি, শেষ করেছি? আমি কিন্তু অঙ্ক শেষ করতে পারিনি এখন, আমি অঙ্কের কেবল ধাঁচে আসছি। তো এখন আসো প্রশ্ন মতে। তুমি পেরেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ, বাকিগুলোকে বুঝতে দাও। প্রশ্ন মতে কন্যার বয়স যোগ মাতার বয়স সমান 63। এখন এই যে আমরা সমাধান লিখেছি, একটা অংশ হলো বাম পক্ষ, একটা অংশ হলো ডান পক্ষ। যখনই আমরা সমাধান লিখব, উভয় পক্ষ সমান হতে হবে। এ পক্ষ থেকে বোঝাচ্ছে অজ্ঞাত চলক দিয়ে সংখ্যা সহগ দিয়ে করা আছে, কিন্তু এইটুকু বলতে বুঝি আমি মাতা এবং কন্যার বয়সের সমষ্টি। বাকি এই 63 বলতে তাই বোঝানো হয়েছে। দুইটা পক্ষ যদি সমান না হয় তাহলে কখনোই সে সমাধান বা প্রশ্ন মতে হয় না। বা 9x সমান 63। এখন আসো বা x সমান নিচে 9 উপরে হলো 63, কাটো 9 হচ্ছে 9, 7 নং 63। অতএব x ইকুয়াল টু 7। অতএব x ইকুয়াল টু 7। তাহলে এখন আসো, অতএব কন্যার বয়স সমান 2 গুণন 7 বা 7 দুগুণে 14 বছর। অতএব মাতার বয়স,
অতএব মাতার বয়স সমান 7 গুণন 7, বা এখানে গুণন করলে আসে 7 7 49 বছর। দেখো বোর্ডে যে অংশটুকু আছে তোমরা সুন্দর করে উঠিয়ে নাও, বোর্ডে যত অংশটুকু আছে সুন্দর করে উঠিয়ে নাও, সুন্দর করে বোর্ডের অংশগুলো উঠাও, বোর্ড এ লেখা অংশটুকু সুন্দর করে উঠাও। উঠানো হয়েছে বাপেরা জি এবং স্যার। মায়েরা? জি আচ্ছা, স্যার। এখন এইটুকুর মধ্যে যেটুকু আমি বোর্ডে লিখে আছি এইটুকুর মধ্যে কারো কোথায় কোনো সমস্যা কিংবা অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, এখন দেখো এই যে কন্যার বয়স বেড়েছে 14 বছর, এটা কিন্তু বর্তমান বয়স, আর মাতার বয়স বের হয়েছে 49 বছর, এটাও কিন্তু বর্তমান বয়স। কিন্তু আমাদেরকে এখন চলে যেতে হবে 9 বছর পূর্বে। তাহলে আমি বোর্ড মুছলাম কিন্তু। মোশন স্যার। এখন আসো এখন আসো 9 বছর পূর্বে, 9 বছর পূর্বে কন্যার বয়স ছিল, সমান 14 বিয়োগ 9, 14 বিয়োগ 9 বা 5 বছর, 14 বিয়োগ 9 বা 5 বছর। এখন আসো, অতএব 9 বছর পূর্বে মাতার বয়স ছিল সমান 49 বিয়োগ 9 বা 40 বছর, 49 বিয়োগ 9 বা 40 বছর। তাহলে এখন আসো, অতএব তাদের বয়সের অনুপাত ছিল সমান 40:5 ইকুয়ালস, নিচে হলো 5 উপরে হলো 40, কাটো 8 সমান 1/8 সমান 8:1 সমান 8:1। উত্তর 8:1। এখন দেখো এই অঙ্কটি সম্পূর্ণ করা হলো, সম্পূর্ণ হয়েছে, অঙ্কটি সম্পূর্ণ হয়েছে। এখন সবাই ডাক পড়ে পরিপূর্ণ অঙ্কটা ভালো করে দেখো, ডাকটি পড়ো এবং পরিপূর্ণ অঙ্কটি ভালোভাবে দেখো যে কারো কোনো লাইন বা কোনো অংশ বুঝতে সমস্যা কিংবা অসুবিধা আছে কিনা। সম্পূর্ণ অঙ্কটি বুঝতে কোনো প্রকার সমস্যা কিংবা অসুবিধা আছে কিনা? আছে কারো কোনো হ্যাঁ বলো। এখন এখানে নির্দিষ্ট করি নেই তাদের, আমি এখানে নির্দিষ্ট করি নেই, বলছি তাদের বলতে মাতা এবং কন্যা উভয়কে বোঝানো হয়। আমি এখানে লিখিনি, তাদের লেখার কারণে আমি 40 আগে লিখতে পারছি, 5 পরে লিখতে পারছি। আমি যদি নির্দিষ্ট করে দিতাম যে কন্যা ও মাতার বয়স, কন্যা ও মাতার বয়সের অনুপাত, তাহলে আগের শব্দটা ছিল আমার কন্যা, স্যার পরের স্যার শব্দটা আপনার ছিল কথা রিপিট আছে। কথা রিপিট হয়, কথা রিপিট হয়। আচ্ছা ঠিক করতেছি বাবা, সেহেতু আমি এখানে তোমার মাতা এবং কন্যা নির্দিষ্ট করি নাই, সেজন্য আগে পরে লেখা সম্ভব। জাকিয়া সুলতানকে মিউট করতে বলেন। আচ্ছা হয়েছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা ওকে। এখন দেখো যেহেতু নির্দিষ্ট করিনি সেহেতু আগে মাতাটা লিখলেও চলবে,
কন্যাটা লিখলেও চলবে। আর আমি যদি শব্দ প্রয়োগ করে মাথায় এবং কন্যা নির্দিষ্ট করে দেই তাহলে আমি আমার ইচ্ছা মতো লিখতে পারবো না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি পরবর্তী পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। ওকে ওকে স্যার। পরবর্তী অঙ্ক চলে 20 জন লোক 20 জন লোক একটি কাজ 16 দিনে করতে পারে। 20 জন লোক একটি কাজ 16 দিনে 20 জন লোক একটি কাজ 16 দিনে করতে পারে। জানি তারা একত্রে কাজটি শুরু করার 10 দিন পর একত্রে কাজটি শুরু করার 10 দিন পর শুরু করার 10 দিন পর 15 জন লোক শুরু করার 10 দিন পর 15 জন লোক চলে গেল। আপনি শুরুর করার লিখছেন স্যার, শুরুর লিখছেন স্যার। বাবা হইছে? জি স্যার। শুরু করার 10 দিন পর 15 জন শুরুর লোক হইছে শুরু। স্যার একটা শুরু হবে শুরু স্যার। জি স্যার ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। 15 জন লোক চলে গেল দাঁড়ি বাকি লোকের বাকি অংশ কাজ শেষ করতে কত সময় লাগে? বাকি লোকের বাকি অংশ কাজ শেষ করতে কত সময় লাগবে? একটা প্রশ্নবোধক চিহ্ন। এখন এই ডাকটা তোমরা সুন্দর করে পড়ো, ডাকটি সুন্দর করে পড়ো সবাই। আবার আমি ডাকটা বলছি, দেখো 20 জন লোক একটি কাজ 16 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করার 10 দিন পর 15 জন লোক চলে গেল। বাকি লোকের বাকি অংশ কাজ শেষ করতে কত সময় লাগবে? বাকি লোকের বাকি অংশ কাজ শেষ করতে কত সময় লাগবে? সবাই ডাকটা উঠিয়েছো? জি স্যার। ডাকটা উঠানো সবার হয়েছে? জি স্যার। আমি সমাধানে চলবো। জি স্যার। দেখো আমি সমাধান অংশে যাচ্ছি এখন। সমাধান অংশ দেখো, ঘড়ি সম্পূর্ণ কাজ এক অংশ, সম্পূর্ণ কাজ এক অংশ। এটা যদি আমরা লিখি তাও হবে, যদি না লিখি তাও হবে, তবে লিখলে একটু ভালো হয়। কারণ হলো আমাদের এখানে বাকি অংশ কাজ বিয়োগ করতে এটার প্রয়োজন আছে। বাকি অংশ কাজটা বের করতে আমার এই অংশটুকুর প্রয়োজন আছে। সেই প্রয়োজন থাকার কারণে আমরা এটা অবশ্যই লিখব এবং লিখলে সেটা মানসম্মত হয়। এখন আসো, 20 জন লোক 20 জন লোককে 16 দিনে করতে পারে। 20 জন লোকে 16 দিনে করতে পারে এক অংশ কাজ। অতএব
এই 20 জন লোকে একদিনে করতে পারে, তাহলে 16 দিনে যদি এক অংশ কাজ করতে পারে, একদিনে আমার আরো কম অংশ কাজ করবে। 16 ভাগের এত অংশ কাজ। অতএব এই 20 জন লোক কয়দিন পর্যন্ত কাজ করছে? 10 দিন। আমার সেই 10 দিনের অংশ, কাজের অংশটুকু বের করতে হবে। কয়দিন একত্রিত করেছে? 10 দিন। তাহলে 10 দিনে করতে পারে। দেখো 1 গুণন 10 ভাগ হলো 16, এত অংশ কাজ। আমরা 2 দ্বারা কাটাকাটি করতে পারি। 5 দুগুণে 10, 8 দুগুণে 16 সমান 8 ভাগের 5 অংশ কাজ। 10 দিন পর্যন্ত কাজ করতে লোক সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, শুধু পরিবর্তন হয়েছে দিনের। কারণ 10 দিন পর্যন্ত তারা এই 20 জন লোক কাজটা করছে। কয়দিন পর্যন্ত? 10 দিন পর্যন্ত। 10 দিন পরে কি হয়েছে? কিছু লোক চলে গেছে। কিছু লোক চলে গেছে, এই চলে যাওয়ার কারণে বাকি কাজ, তাহলে আমার এখন 10 দিনের কাজ বের হলো কত অংশ? 8-এর 5 অংশ। এখন আমার বাকি কাজ বের করতে হলে এই এক অংশের প্রয়োজন, সেজন্য আগে আমি ওটা ধরে নিয়েছি। তাহলে এখন অতএব বাকি কাজ সমান 1 বিয়োগ 8 ভাগের 5 অংশ, এত অংশ সমান, এখানে 8 হলো লসাগু, তাহলে 8 বিয়োগ 5 এত অংশ সমান 8 ভাগের 3 অংশ। বাকি কাজ বের হলো কত? 8 ভাগের 3 অংশ। এখন তোমরা বোর্ডে যে অংশটুকু লিপিবদ্ধ করা হয়েছে সুন্দর করে উঠাও। উঠাইছি স্যার। আচ্ছা, সবাই উঠাইছো কি না এটা তো আমি বুঝতে পারছি না। সবারই উঠানো হয়েছে? সবারই উঠানো হয়েছে? আচ্ছা, ওকে, তাহলে না স্যার, অল্প একটু আছে। আচ্ছা আচ্ছা, করো বাবা, করো। আমি আস্তে আস্তে করাবো, সমস্যা নেই। তোমরা আস্তে আস্তে করো, আমি আস্তে আস্তে করাবো। প্রয়োজন পড়লে 10 মিনিট বা আধা ঘন্টা বেশি ক্লাস নেবো, এতে সমস্যার কারণ নেই। প্রয়োজন হলে আরো আধা ঘন্টা সময় বেশি ক্লাস নেবো। তোমরা নিশ্চিন্তে আস্তে আস্তে উঠাও। শেষ হয়েছে বাবাজান? জি স্যার। আচ্ছা, এখন আমি বুঝতে পারি। জি স্যার। বোঝার আগে আমি একটু প্রশ্ন করি, এই অংশটুকু বুঝতে কারো সমস্যা বা অসুবিধা আছে? না স্যার। না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আমি পরিষ্কার করলাম, বোর্ড পরিষ্কার করলাম। এখন আসো, অতএব 10 দিন পর বাকি সময়, 10 দিন পর বাকি সময়, এটা আমরা কিভাবে বের করব? ডাকের মধ্যে যে সমষ্টি সময়টা দেওয়া আছে সেই অংশটা কত? 16 দিন। কয়দিন পর্যন্ত কাজ করেছে? 10 দিন বা 6 দিন। বাকি সময় বের হলো কয়দিন? 6 দিন। অতএব 10 দিন পর বাকি লোক, 10 দিন পর বাকি লোক সমান মোট লোক ছিল কতজন? 20 জন। চলে গেছে কয়জন? 15 জন। 20 বিয়োগ 15 5 জন। 5 জন। বাকি লোক থাকলো কয়জন? 5 জন। এখন দেখো কি বলা হয়েছে, বাকি লোকে বাকি অংশ কাজ শেষ করতে কত সময় লাগবে। তাহলে এখন আসো, 8 ভাগের 3 অংশ কাজ করে, কাজ 8-এর 3 অংশ কাজ করে, 8-এর 3 অংশ কাজ করে 20 জন লোকে। 20 জন লোকে কয়দিন সময়? 6 দিনে। 8-এর 3 অংশ কাজ করে 20 জন লোকে 6 দিনে। অতএব
এত অংশ কাজ করে একজন লোক, তাহলে 20 জনে যদি 6 দিন লাগে, একজনে আরো কি লাগবে, বেশি সময় লাগবে। সরি 6 গুণন 20 দিনে, 6 গুণন 20 দিনে। অতএব এই 8-এর 3 অংশ কাজ কয়জন লোকে করবে? বাকি লোক কয়জন? 5 জন। তাহলে 5 জনে করে 6 গুণন 20 ভাগ হলো 5। এত দিনে কাটো, 5 ছকে 5, 4 5 20, 4 6 24 দিনে। 4 6 কত আসলো? 24 দিনে। তাহলে এখন আসো, অতএব নির্ণীয় সময়, অতএব নির্ণীয় সময় 24 দিন। নির্ণীয় সময় 24 দিন। বোর্ডের অংশটুকু সুন্দর করে উঠাও সবাই। বোর্ডের অংশটুকু সুন্দর করে উঠাও সবাই। দেখো, এই যে অঙ্কটি করানো হলো, এই অঙ্কটিতে কারো কোনো অংশে কোনো প্রকার সমস্যা আছে? বাপেরা এবং মায়েরা, কারো কোনো সমস্যা আছে কি? স্যার আবার একটু বুঝাই দেন স্যার প্রথম থেকে। আবার বুঝিয়ে দেব। ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি তাহলে বোর্ড পরিষ্কার করি। বোর্ড পরিষ্কার করলাম বোঝানোর জন্য। আমার দৌড়ানোর দরকার নাই, আমি যেটা করাচ্ছি এটা 100% বুঝে নাও সবাই। দেখো, এই হলো সমস্ত অংশ কাজটা। এখানে কাজের পরিমাণ কি আমার জানা নেই, কাজের পরিমাণটা জানা নেই। সেই জানা না থাকার কারণে আমি সমস্ত কাজ ধরে নিছি এক অংশ। জানা না থাকার কারণে সমস্ত কাজ ধরে নিছি এক অংশ। আর এর জন্য লোক সংখ্যার প্রয়োজন হয়েছিল 20 জন, আর দিন সংখ্যার প্রয়োজন হয়েছিল 16 দিন। 16 দিন। এখন এই 20 জন লোক, 20 জন লোক সংখ্যা কতজন? 20 জন। নির্দিষ্ট সময় কয়দিন? 16 দিন। কিন্তু এর মধ্যে যে শ্রমিকরা কাজ করছে তাদের কিছু পারিবারিক সমস্যা হওয়ার কারণে তারা একত্রিতভাবে 10 দিন পর্যন্ত কাজ করে। তারা 10 দিন পর্যন্ত কাজ করে। কয়জন লোক? এই 20 জন লোক 10 দিন পর্যন্ত কাজ করে। এই 10 দিনের কাজ আমি বের করছি। 10 দিনের কাজটা বের হয়েছে 8-এর 5 অংশ। এই 20 জন লোক যে 10 দিন পর্যন্ত কাজ করছে সেটা বের হয়েছে 8-এর 5 অংশ। আচ্ছা, 10 দিন পর বাকি লোক চলে গেছে, 15 জন লোক চলে গেছে। তাহলে বাকি লোকের বাকি অংশ কাজ শেষ করতে কত সময় লাগছে? তাহলে 10 দিন পর 15 জন লোক চলে গেলে অবশিষ্ট লোক সংখ্যা থাকে 5 জন, আর অবশিষ্ট সময় থাকে 6 দিন। আর বাকি কাজ থাকে কত? 8-এর 3 অংশ। বাকি কাজ থাকে কত অংশ? 8-এর 3 অংশ। কারণ 8-এর 5 অংশ আগেই তারা শেষ করেছিল। বাকি কাজ কত? 8-এর 3 অংশ। তাই এই 8-এর 3 অংশ কাজের কোনো পরিবর্তন নেই। 8-এর 3 অংশ কাজের কোনো 8-এর 3 অংশ কাজ 20 জন লোকে করতে পারে 6 দিনে। 8-এর 3 অংশ কাজ 20 জন লোকে করতে পারে কয় দিনে? 6 দিনে। অতএব এটার পরিবর্তন যেহেতু নাই, একদিনে করতে পারে। 20 জনে করছে 6 দিনে, একজন করবে আরো বেশি সময়ে। অতএব এই 8-এর 3 অংশ কাজ, 8-এর 3 অংশ কাজ তোমার 5 জন লোকে করতে পারবে। তাহলে একজনে আমার এই লাইন তুলনা করে প্রথম লাইনের সাথে, আর তৃতীয় লাইন তুলনা করবে দ্বিতীয় লাইনের সাথে, দ্বিতীয় লাইন তুলনা করবে প্রথম লাইনের সাথে। প্রথম অংশে ছিল কয়জন? 20 জন। সেখানে দাঁড়িয়ে ছিল কয়জন? একজন। তাহলে এই জন্য কি সময় বৃদ্ধি পাচ্ছে। আর এখন তুলনা হলো এই দুইটার মধ্যে, তুলনা হলো এই দুইটার মধ্যে। তাহলে ছিল একজন, হলো 5 জন, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমার সময় সংখ্যা কম হবে। তাই 6 গুণন 20 ভাগ 5, 4 সমান 4 6 24 দিন।
অতএব নির্ণয় সময় 24 দিন। এখন ডাকটা পড়ে সুন্দর করে দেখো, ডাকটা পড়ে অঙ্কটি সুন্দর করে আবার পুনরায় দেখো সবাই। ডাকটি পড়ে অঙ্কটা সুন্দর করে দেখো সবাই। এরপরেও সমস্যা আছে কারো? না স্যার। এরপরেও কারো সমস্যা আছে? না স্যার। আমি এখন পরবর্তী অংশ চলে যেতে পারি? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। পরবর্তী আসো, পরবর্তী অঙ্কের ডাক। একটি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায়, একটি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় 68% ছাত্র অবলিক ছাত্রী, 68% ছাত্র ছাত্রী লেখে। একটি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা 68% ছাত্র ছাত্রী পাশ করেছে, নারী। একটি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় 68% ছাত্র ছাত্রী পাশ করেছে, দাঁড়ি। যদি আরো 35 জন ছাত্র ছাত্রী, যদি আরো 35 জন ছাত্র ছাত্রী বেশি পাশ করে, তবে পাশের হার 75% হতো। তবে পাশের হার 75% হতো দাঁড়ি। ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী কত? ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী কত? অঙ্কের ডাকটি তোমরা সুন্দর করে উঠাও বাপজানেরা, অঙ্কের ডাকটি সুন্দর করে উঠাও, অঙ্কের ডাকটি সুন্দর করে উঠাও তোমরা। ডাক উঠানো হয়েছে সবার? না স্যার। আচ্ছা, শেষ করো মামনিরা, শেষ করো। স্যার এখন পড়ান। আচ্ছা, আমি কি সমাধান অংশে চলে যেতে পারি? যান। আমি অঙ্কের সমাধানে যেতে পারি? যান। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। দেখো সমাধান অংশে আসো। দেখো, আমি ডাকটা আবার একটু পড়ছি তোমাদের সামনে। একটি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় 68% ছাত্র পাশ করে, যদি আরো 35 জন ছাত্র বেশি পাশ করতো তবে পাশের হার 75% হতো। ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা কত? দেখো, আমার কাছে পাশের হার দেওয়া আছে দুটো, একটা হলো 68% আর একটা হলো 75%। এই যে দুইটা পাশের হার, এর মধ্যে আমার কি আছে? 35 জন ছাত্র বেশি আছে। তাহলে এই যে 75% এবং 68%, এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে 100 ভাগের 68 এবং 100 ভাগের 75। আমার এই দুইটা পার্সেন্টেজের পার্থক্য কত? আগে আমাকে এটা বের করতে হবে। এখন আসো, পাশের হার বেশি হয় সমান, সরি একটু একটা শব্দ বাদ পড়েছে, আমি আবার লিখতেছি। পাশের হার বেশি হয়
বেশি হয় ইকুয়াল টু 75% বিয়োগ 68%। এখানে বিয়োগ করলে আসলো 7%। এখানে আমরা বিয়োগ করলে পারছি কত পার্সেন্ট? 7%। এই 7% বলতে কি বোঝাচ্ছে? যে 7 জন ছাত্র যদি বেশি পাস করে, মোট ছাত্র কতজন? 100 জন। এখানে এইটুকুতে বলতে আমি বোঝাচ্ছি কি? বোঝা যাচ্ছে যে 7 জন ছাত্রছাত্রী বেশি পাস করলে মোট ছাত্র 100 জন। তাই লিখবো যে 7 জন ছাত্রছাত্রী 8 জন ছাত্রছাত্রী বেশি পাস করলে মোট ছাত্রছাত্রী 100 জন। 8 জন ছাত্রছাত্রী বেশি পাস করলে মোট ছাত্রছাত্রী 100 জন। অতএব একজন ছাত্রছাত্রী বেশি পাস করলে মোট ছাত্রছাত্রী পরিমাণে কম হবে 7-এর 100 জন। অতএব 35 জন ছাত্রছাত্রী বেশি পাস করলে মোট ছাত্রছাত্রী 100 গুণন 35 ভাগ হলো 7। 7 থেকে 7, 5 7 35 সমান 500 জন। সমান বের হলো 500 জন। তাহলে আমি লিখতে পারি অতএব ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 500 জন। ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 500 জন। দেখো অঙ্কের দাগ সহ টোটাল অঙ্কটা বোর্ডের মধ্যে স্পষ্ট করে আছে, তোমরা দাগ করে অঙ্কটা সুন্দর করে দেখে নাও। দাগটা পরে তোমরা অঙ্কটা সুন্দর করে দেখে নাও যে কারো কোনো লাইন অথবা কোনো অংশে বুঝতে সমস্যা বা কিংবা অসুবিধা থাকলো কিনা। অঙ্কের দাগটি এবং পুরো অঙ্কটি বোর্ডে করা আছে। অঙ্কের দাগ এবং পুরো অঙ্কটি বোর্ডে করা আছে। দেখো কারো কোনো লাইন অথবা কোনো অংশে সমস্যা আছে কিনা। না স্যার। আছে কারো সমস্যা? না স্যার। আমি কি পরবর্তী অংশে চলে যাব? জি স্যার। সবাই একমত? জি স্যার। জি। সবাই একমত? তাহলে আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি। বোর্ড মুছি পরিষ্কার করি। স্যার। আচ্ছা, ধন্যবাদ। স্যার কয়টা অঙ্ক করাবেন? যতটি পারা যায় বাবা, তোমরা যে মতো লাইনে থাকতে পারো। তোমরা যতক্ষণ লাইনে থাকতে পারো আমি আছি। রাজি? জি স্যার। স্যার জি। অবশ্যই স্যার। আমি তো বাবা অস্থির হওয়ার লোক না, আর আমার বইও বের করতে হবে না। বই বের করতে হবে না স্যার। আমি একটা একটা করে ডাক লিখবো, একটু একটু করে বোঝাবো আর শেষ করবো। স্যার আপনি যতক্ষণ ইচ্ছা নেন স্যার। না বাবা, যেহেতু মাগরিবের নামাজ আছে, ঠিক আছে বাবা, একদিন আমি বেশি নিলাম, আমার অপর টিচাররা নিতে পারলো না, তাহলে একটু দৃষ্টিগোচর হলো না। তখন তারা বলবে যে সে পারে দেখাই সে বেশি সময় ক্লাস নেয়। আসলে বাবা যতক্ষণ তোমাদের ধারণা আছে আমি চেষ্টা করব তোমাদের তৃপ্তি দেওয়ার জন্য। আমি চেষ্টা করব তোমাদেরকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য। তোমরা নিড অ্যান্ড ক্লিন ভাবে থাকো, আর প্রয়োজন পড়লে আমি নিয়মিতই ক্লাস নেবো। আমার ক্লাস নেওয়া তো কোনো সমস্যার কারণ না। ক্লাস নেওয়া তো আমার কোনো সমস্যার কারণ না বাবা। তোমরা একটু থাকো, লেখো পরবর্তীটা। গণিতের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর
সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বরের সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বরের পার্থক্য, সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বরের পার্থক্য ছিল 42, পার্থক্য ছিল 42 এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের সমষ্টি, নিম্ন নম্বরের সমষ্টি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বরের সমষ্টি ছিল 138। নিম্ন নম্বরের সমষ্টি ছিল 138 তারিখ। ওই পরীক্ষার সর্বনিম্ন নম্বর কত? ওই পরীক্ষার সর্বনিম্ন নম্বর কত? ওই পরীক্ষার সর্বনিম্ন নম্বর কত? একটা প্রশ্ন পদক্ষেপ। ডাক্তার সুন্দর করে তোমরা উঠাও এবং পড়ো। আমি পূর্বেও বলেছি আমাদের ডাক পড়ে নির্ধারণ করতে হবে যে আমরা অঙ্কটি কিভাবে করব বা এর সমাধান কিভাবে আসবে। আমরা যখন ডাকটা লিখবো এবং ডাকটা খুব মনোযোগ সহকারে পড়তে হবে। এই ডাক লেখা এবং মনোযোগ সহকারে পড়ে এখান থেকে আমাকে নির্ধারণ করতে হবে যে আমরা সমাধান অংশ কোনটা থেকে চলে যাব। দেখো এই যে ডাকটা লেখা আছে দুইটা, উচ্চ এবং নিম্ন, ছোট এবং বড় দুইটা অংশে নির্দেশ করা আছে। পার্থক্য এবং সমষ্টি, বিয়োগফল এবং যোগফল। সমষ্টি হলো যোগফল আর পার্থক্য হলো বিয়োগফল। কার মধ্যে যোগ পার্থক্য এবং সমষ্টি? ছোট আর বড়। যখন আমি সমষ্টি করব কোনটা ছোট কোনটা বড় দেখার দরকার নেই, কিন্তু যখন আমি পার্থক্য করব বিয়োগফল করব তখন আমাকে অবশ্যই দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। আমি এখন সমাধানে চলে যাচ্ছি। সমাধান দেখো, মনে করি বা ধরি পরীক্ষার সর্বনিম্ন নম্বর, পরীক্ষার সর্বনিম্ন নম্বর x। মনে করি বা ধরি পরীক্ষার সর্বনিম্ন নম্বর x, অতএব পরীক্ষার সর্বোচ্চ নম্বর x প্লাস 42 বা 42। কেন আমরা 42 লিখলাম? যেমন এক্সটা হলো সর্বনিম্ন নম্বর আর দুইটা নম্বরের পার্থক্য, উচ্চ এবং নিম্ন দুইটা নম্বরের পার্থক্য কত? 42। তাহলে সর্বনিম্ন নম্বরের সাথে সেই পার্থক্য অংশটুকু যদি যোগ করে দেই তাহলে আমরা সর্বোচ্চ নম্বর পেয়ে যাই। এখন আসো প্রশ্ন মতে সর্বনিম্ন নম্বর যোগ সর্বোচ্চ নম্বর এটার সমষ্টি হলো 138। এখন আসো বা x যোগ x যোগ 42 ইকুয়াল টু 138। 2x যোগ 42 ইকুয়াল টু 138। সাউন্ডটা বলবা। 2x ইকুয়াল টু 138 বিয়োগ 42। এখানে সাইড নোট লেখো পক্ষান্তর। স্যার কথা রিপিট আছে। স্যার কথা রিপিট আসছে। হ্যাঁ মামনি ঠিক করতেছি একটু ওয়েট করো।
এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার এখন ঠিক আছে। উত্তর লিখতে পারো যদি মনে চায়, উত্তর লিখতে পারো। উত্তর 48 নম্বর। উত্তর লিখতে পারো, উত্তর 48 নম্বর। এখন দাগটা পরে অঙ্কটি সুন্দর করে দেখো। দাগটি পরে অঙ্কটি রিপিট হইতেছে। মুট করে দাও। তাহলে দাগটি পরে অঙ্কটা অঙ্কটি সুন্দর করে দেখো সবাই। দেখতে পাচ্ছ হয়েছে সবার? আমি কি পরবর্তী অংশে চলে যাব? আচ্ছা আচ্ছা, তাহলে মুসলাম। একটি জারে, জার মানে একটা পাত্র বিশেষ, একটি জারে দুধ ও পানির অনুপাত। রিপিট আছে কথা। দেখো একটি অঙ্কের একটা অনুপাতের একটা অঙ্কের দাগ লেখা আছে। এখন ঠিক আছে।
দেখো অনুপাতের একটি অঙ্কের ডাক লেখা হয়েছে। স্যার ঠিক আছে। একটি অনুপাতের অঙ্কের ডাক লেখা হয়েছে যে একটি জারে দুধ ও পানির অনুপাত রিপিট দেখো একটি জারে দুধ 5:1, দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? অঙ্কের ডাকটি পড়ছে সবাই? পড়ছো? একটা লেখা হয়েছে। হয়েছে লেখা। এখন আমি সমাধান অংশ আসলাম। সমাধান দেখো, দুধ অনুপাত পানি সমান 5:1। দেখো এখানে পূর্ব রাশিটা হলো, উত্তর রাশিটা হলো, আচ্ছা, দুধ অনুপাত পানি সমান সমান 5:1। তাহলে পূর্ব রাশি হলো দুধ, তাহলে এখানে 5 হলো দুধের পরিমাণ, আর উত্তর রাশি হলো পানি, 1 হলো পানির পরিমাণ। তাহলে এখন আসো অতএব অনুপাতের রাশি দ্বয়ের বিয়োগফল অনুপাতের রাশি দ্বয়ের বিয়োগফল আসলো 5 - 1 = 4। 2 লিটার উত্তর। তাহলে এখন আসো দুধ 4 লিটার বেশি হলে পানির পরিমাণ 1 লিটার। অতএব দুধ 1 লিটার বেশি হলে পানির পরিমাণ 2/1 লিটার। অতএব দুধ 8 লিটার বেশি হলে পানির পরিমাণ 1 × 8 ভাগ হলো 2, এত লিটার। সমান 2 লিটার। সমান আসলে কত? 2 লিটার। উত্তর 2 লিটার। ডাকটি পরে
অঙ্কটা সুন্দর করে দেখো। দাগটি পরে অঙ্কটি সুন্দর করে দেখো। ছোটটাই দাও, ছোটটাই দাও, না নিয়ে মজা। দেখো দাগটা পরে পরে ঠিক করে দেবো। এটা কানেকশন দাও, পড়ছো সবাই ডাক্তার? অঙ্কটা দেখছো? জি জি স্যার। কোনো সমস্যা আছে কারো? আসলে বাবা নেটে খুব নেটের ডিস্টার্ব করতেছে, বৃষ্টি তো, বৃষ্টির কারণে নেটে একটু ডিস্টার্ব করতেছে। বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, বৃষ্টি হওয়ার কারণে নেটে একটু ডিস্টার্ব করতেছে, তাছাড়া এমনি কোনো সমস্যা নেই। পরবর্তী আসো। একটি চৌবাচ্চা ছয় ঘন্টা পূর্ণ হতে পারে। তলায় ছিদ্র হওয়ায় স্যার 6 ঘন্টায় পূর্ণ হতে পারে? হ্যাঁ, একটি চৌবাচ্চা 6 ঘন্টায় পূর্ণ হতে পারে। তলায় ছিদ্র হওয়ায় তা পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি লাগে। দাড়ি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে? একটি চৌবাচ্চা 6 ঘন্টায় পূর্ণ হতে পারে। তলায় ছিদ্র হওয়ায় তা পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি লাগে। ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কত সময় খালি হবে? তোমরা অনেকেই মুড খুলে দিয়েছো, মুডটা বন্ধ করো। সবাই যার যার মিউট বন্ধ করো। কত সময়ে খালি হবে? তাহলে এখন আমরা সমাধানে আসি। সমাধান। ছিদ্র না থাকায় 6 ঘন্টায় পূর্ণ হয়। ঘন্টায় পূর্ণ হয়
এক অংশ চৌবাচ্চা। ছিদ্র না থাকায় 6 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ চৌবাচ্চা। এখন আসো, অতএব ছিদ্র না থাকায় 1 ঘন্টায় পূর্ণ হয় 6/1 অংশ চৌবাচ্চা। এখন আসো আবার ছিদ্র থাকায় পূর্ণ হতে, ছিদ্র থাকায় পূর্ণ হতে মোট সময় লাগে, সময় লাগে 6 যোগ 2 বা 8 ঘন্টা। 6 যোগ 2 বা 8 ঘন্টা। আবার ছিদ্র থাকায় পূর্ণ হতে মোট সময় লাগে 6 যোগ 2 বা 8 ঘন্টা। এখন আসো, ছিদ্র থাকায় 8 ঘন্টায় পূর্ণ হয়, পূর্ণ হয় 1 অংশ চৌবাচ্চা। অতএব ছিদ্র থাকায় 1 ঘন্টায় পূর্ণ হয় 8-এর 1 অংশ চৌবাচ্চা। দেখো, আমার দুইটারই 1 অংশ বের করছি। ছিদ্র না থাকার 1 অংশ বের করছি, ছিদ্র থাকার 1 অংশ বের করছি। ছিদ্র না থাকা তার 1 অংশ হলো 6/1 ভাগ, আর ছিদ্র থাকা তার 1 অংশ 1-এর সমতুল্য 8-এর 1 অংশ। অতএব ছিদ্র দিয়ে 1 ঘন্টায় খালি হয়, অতএব ছিদ্র দিয়ে 1 ঘন্টায় খালি হয়। অতএব ছিদ্র দিয়ে 1 ঘন্টায় খালি হয় সমান 6/1 বিয়োগ 8/1 অংশ চৌবাচ্চা। এত অংশ চৌবাচ্চা। এখানে 6 এবং 8-এর লসাগু হলো 24, তাহলে 4 বিয়োগ 3, এত অংশ চৌবাচ্চা সমান 24/1 অংশ চৌবাচ্চা সমান আসলো তোমার 24/1 অংশ চৌবাচ্চা। দেখো, বোর্ডে যে অংশটুকু লেখা হয়েছে তোমরা একটু পরিপূর্ণভাবে লেখো। বোর্ডে যতটুকু লেখা হয়েছে তোমরা পরিপূর্ণভাবে লেখো সবাই। এবং কারো কোনো অংশ বুঝতে সমস্যা থাকলে বলতে পারো। আমি এখন বোর্ড পরিষ্কার করলাম। এখন আসো, প্রশ্ন মতে বা শর্তানুসারে 24/1 অংশ চৌবাচ্চা খালি হয়। 24/1 অংশ চৌবাচ্চা খালি হয় 1 ঘন্টায়। 24/1 অংশ চৌবাচ্চা খালি হয় 1 ঘন্টায়। অতএব 1 বা সম্পূর্ণ অংশ চৌবাচ্চা খালি হয় 1 বা সম্পূর্ণ অংশ চৌবাচ্চা খালি হয় 1 গুণন 24 ভাগ হলো এত ঘন্টায় সমান 24 ঘন্টা। এখন আসো, অতএব নির্ণেয় সময় 24 ঘন্টা।
অঙ্কের ডাকটি পড়ে অঙ্কটি ভালোভাবে দেখো। অঙ্কের ডাকটি পড়ে অঙ্কটি ভালোভাবে দেখো, এ টু জেড দেখো। অঙ্কের ডাকটি পড়ে অঙ্কটি পরিপূর্ণভাবে দেখো সবাই। দেখে কারো কোথায় কোনো লাইন বা কোনো অংশে সমস্যা থাকলে বলো। কারো কোনো লাইন বা কোনো অংশে সমস্যা থাকলে বলো। কারো কোনো লাইন বা কোনো অংশে সমস্যা থাকলে বলো। আছে কারো কোথায় কোনো সমস্যা? এখন তাহলে তোমার আজকে এ পর্যন্তই অঙ্ক থাকলো। আমি তোমাদেরকে দুটি সাধারণ জ্ঞানের প্রশ্ন বলবো, তোমরা তোমাদের বই থেকে সেই অংশটা পড়ে নেবে। দেন দেন দেন, আসো না, তোমাকে সাউন্ড আসে নাই তো। আরে আরে ই করে ছেড়ে দেন, পরে ছেড়ে দেন। হ্যালো, জি স্যার বলেন। জি স্যার বলেন। তুমি হাত তুলেছিলে বাবা, বলো কি? বুঝে দিবেন? অবশ্যই 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 বোঝানোর জন্য দাঁড়িয়ে। আবার একটু বুঝাই দেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, ধন্যবাদ। সাইলেন্ট করো তোমরা, সাইলেন্ট হোম মিউট করো, মিউট করো, আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা মিউট করো, আমি অবশ্যই বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই হলো আমার চৌবাচ্চা, এই হলো টোটাল চৌবাচ্চা। চৌবাচ্চার ইংরেজি শব্দ হলো ট্যাঙ্ক। যাদের বাসা বাড়ি আছে তাদের অবশ্যই জানা আছে, বাংলা শব্দ হলো চৌবাচ্চা, ইংরেজি শব্দ হলো ট্যাঙ্ক। এইখান দিয়ে পানি দিয়ে পূর্ণ হয়, এই অংশ দিয়ে পানি আসে, এই অংশ দিয়ে এই পাইপ লাইন দিয়ে পানি আসে। এখন এই লাইন দিয়ে পানি আসে, পানি আসতে যে মেশিন অর্থাৎ মোটর চালু করলে 6 ঘন্টা সময় লাগে। যখন এর মধ্যে কোনো খাত ছিল না, কিন্তু ব্যবহার করতে করতে এখানে এইরকম একটি ছিদ্র হয়ে গেছে। এই ছিদ্র দিয়ে পানি পড়ে, এই ছিদ্র দিয়ে পানি পড়ে। এই ছিদ্র দিয়ে পানি পড়লে দেখা যায় যে পূর্বে যে সময় লাগতো তার চেয়ে 2 ঘন্টা সময়, বর্তমানে 2 ঘন্টা সময় বেশি লাগে। পূর্বে যা সময় লাগতো এই ছিদ্র হওয়ার পরে তার চেয়ে 2 ঘন্টা সময় বেশি লাগে। তাই আমি লিখছি যে 6 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ চৌবাচ্চা, 1 ঘন্টায় পূর্ণ হয় 6 এর 1 অংশ। এইটা হলো ছিদ্র না থাকায়। পরবর্তী অংশটা হলো ছিদ্র থাকায়, যে ছিদ্র মোট সময় লাগে এই দুটোর সময় 8 ঘন্টা। হবে না। আচ্ছা, 8 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় 8 এর 1 অংশ। তাহলে এখন আমরা এই দুইটা ভগ্নাংশের বিয়োগ করছি, বিয়োগ ফলটাই হলো তোমার অংশ বিশেষ আসছে 24 এর 1। তাহলে 24 এর 1 অংশ খালি হয় 1 ঘন্টায়, আবার একবার সমস্ত অংশ খালি হয়। পরবর্তী তোমরা খাতা কলম হাতে নাও, হাতে নিয়ে লেখো, আমি বলতেছি তোমরা লেখো যে পদবী সহ 7 জন বীর শ্রেষ্ঠের নাম লেখো। পদবী সহ, দেখো পদবী সহ 7 জন, পদবী সহ 7 জন শ্রেষ্ঠের, পদবী সহ 7 জন বীর শ্রেষ্ঠের নাম লিখো। পদবী সহ 7 জন বীর শ্রেষ্ঠের নাম লিখো। সাধারণ জ্ঞান বইয়ে স্পষ্ট এই প্রশ্নটার উত্তর দেওয়া আছে। উত্তরগুলো অথবা গোছানো না থাকতে পারে, একত্রিত না থাকতে পারে, তোমরা সিরিয়াল করে একাত্তর লিখে নিয়ে শিখবা। পদবী সহ 7 জন বীর শ্রেষ্ঠের নাম লিখো। পদবী সহ 7 জন বীর শ্রেষ্ঠের নাম লিখো। পরবর্তী আসবে, পরবর্তী নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার এর বিস্তারিত শিখবা, এর বিস্তারিত শিখবা।
এর বিস্তারিত, নোবেল পুরস্কার এর বিস্তারিত। তোমরা এই দুইটা প্রশ্ন তোমাদের সাধারণ জ্ঞান গাইড হোক, আজকের বিশ্ব হোক বা নতুন বিশ্ব হোক, যার কাছে যে বই আছে সে বই থেকেই সুন্দর করে শিখবে। আর দেখো ভিডিও ক্লাসে আমি প্রতিনিয়ত বিজিএস নবম অধ্যায় পর্যন্ত শেষ করেছি, আজকে দশম অধ্যায় পড়িয়েছি, যে বইটা পরে সেটা লোড দেওয়া হবে। তোমরা এই অংশগুলো সুন্দরভাবে পড়বে। এখন বাবা এ সপ্তাহ পরে সম্ভবত ক্লাস টাইম আরো কমিয়ে, মানে সময়টা আরো এগিয়ে দেওয়া হবে, 4:30 জায়গায় 4টা করা হবে। কারণ না হলে দেখো মাগরিবের আজান পড়ে যাবে 2-4-10 মিনিট পরেই। তাহলে যেহেতু নামাজ পড়া হয়, তাহলে মাগরিবের আজান পর্যন্ত তার ক্লাস নেওয়া সম্ভব হবে না। যে সর্বোপরি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। ক্লাস বাড়াইয়েন। আসসালামু আলাইকুম।